15 তারিখে যোগদান করবেন তারা। পর্যালোচনায় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকের মিটিং হচ্ছে। আজকের মিটিংয়ে দেখা গেল তারা 247 জন, 247 সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে, মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। মেজরিটি বলতে কত সংখ্যা? আমি সংখ্যা বললে এটা একেবারে অ্যাকুরেট বলতে পারবো। মেজরিটি মানে কি, আপনি 207-এর মেজরিটি করলে যা হয়, এবং এক্স্যাক্টলি মোর দ্যান দ্যাট আমি আশা করি। আমিও যেহেতু বিসিএস দিয়ে ঢুকেছিলাম, আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। They will get it. সেই প্রক্রিয়াটা আপনার প্রক্রিয়াটা হলো জানেন, এখান থেকে যারা এই রিপোর্টে আজকের যে প্রোগ্রামের মিটিং হলো, যারা সিলেক্টেড হলো, রিসিলেক্টেড হলো, এটা একটা সামারি যায়। সামারি চিফ অ্যাডভাইজার অফিসে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। বিসিএস-এর চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যায়। রাষ্ট্রপতি পর্যন্ত নামার পরে আমাদের এখান থেকে যেমন নবনিয়োগ শাখা 1 থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন, এই কয়দিনের আবার বিজ্ঞাপন জারি হবে এদের বিরুদ্ধে। হ্যাঁ, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাছারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্টক, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। এই জন্য আমাদেরকে, এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না, আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট। এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি। এই প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি, সোমোটো জনপ্রশাসন থেকে করা হয়েছে, এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো। এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমার দীর্ঘমেয়াদী 4 মাস 13-14 দিন কাজ করতেছি, ইউ নো মাই পারসেপশন, মাইন্ডসেট, ক্যাপাসিটি, এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। এটার সাথে রুটি রুজির জন্য একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার, অনেকে এটার পরে বিয়ে করবে, বাবা মার সংসার, কারো চিকিৎসা, তারপরে দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন করা যায়, সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বললাম যে শর্টেস্ট পসিবল টাইম, এটা যত সংক্ষিপ্ত সময় করা যায়। 2টা অফিস লাগবে। কিভাবে উল্লেখ করবে? এটা যাবে প্রধান উপদেষ্টার অফিসে যাবে, রাষ্ট্রপতির অফিসে যাবে, নামবে, জি হবে। আমার হাতে থাকলে বলতাম কালকে। তদন্ত শেষ, তদন্ত আমরা 2-3 দিনের মধ্যে আমরা এই যে তালিকা আমরা আপনারা জানতে পারবেন। স্যার, আপনি জনপ্রশাসন সচিব, আপনার কাছে জানতে চাইছি যে পুলিশে আমরা দেখছি একটা অস্থিরতা চলছে, তাদের ট্রেনিং শেষ হওয়ার আগে তাদের বাদ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যারা সরকারি চাকরিতে ঢুকছে বা যারা ট্রেনিং এ ছিল, তাদের নিয়ে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। স্যার, কেন এটা? পুলিশের বিষয়টা আমি অনুরোধ করব, পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে জিজ্ঞাসা করতে পারেন। ওখানে একজন মাননীয় উপদেষ্টা আছে, আবার নতুন আরেকজনকে বোধহয় সহকারী পদে দেওয়া হয়েছে। উনিও পুলিশেই ছিলেন আমাদেরই সমসাময়িক, উনিও বাইরে ছিলেন এত বছর। ওনাদেরকে জিজ্ঞেস করে, পাশের বিল্ডিংই পুলিশ। আর জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয়, জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না, ফিল্ড, ডিসি অফিস, ইউএন অফিস, এসিল্যান্ড অফিস, ডিভিশনাল কমিশনার অফিস, উনি একটা ভালো কথা বলেছেন, সব সেক্টর কোনো না কোনোভাবে জনপ্রশাসনের সাথে জড়িত। আর একটা মিনিস্ট্রি জড়িত, সেটা হলো ফাইন্যান্স। এই 2টা মিনিস্ট্রি সবার সাথে জড়িত। আপনারা যে আলোকে জিজ্ঞেস করছেন, যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে,
তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই, যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে, এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে এই বাজেটে কি এটা হবে স্যার? ইনশাআল্লাহ। এই বাজেটে কি হবে স্যার? কত শতাংশ পার্সেন্টেজ নির্ধারণ হয়েছে কিনা? আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয় জানেন, অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনি তো প্রায় প্রশ্ন করেন দেখি আমি, অথবা অর্থ সচিবকে বলেন, হি ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান, হাসতে হাসতে উত্তর দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে তো জিজ্ঞেসই করবেন এই অর্থ বছর মানে হলো জুন, তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে ধরবে এটা অনেকেই প্রশ্ন করছে। এটা হলো, আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না, এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক, কেন তারাও পাবলিক, আমিও পাবলিক, আপনারাও পাবলিকের হয়ে কাজ করতেছেন। আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে, সবাই খুশি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সিদ্ধান্ত তো এখনো হয়নি, হয়েছে মানে